আর এই 2 মাস কিন্তু মোর দ্যান এনাফ। হ্যাঁ, যদি সিরিয়াস হয়ে পড়িস 10 থেকে 12 ঘন্টা পড়িস তাহলে কিন্তু এই 2 মাসের মধ্যেও কিন্তু 40 আউট অফ 40 কিন্তু উঠবে উঠবে উঠবে। আমাদের বলা হয় যে ক্লাস 11 আর ক্লাস 12 সব থেকে নান্না মুন্না যে সাবজেক্টটা তার নাম হচ্ছে ভাই কস্টিং এন্ড ট্যাক্সেশন। মানে কি, বহুত শর্ট সিলেবাস, বহুত ইজি একটা সাবজেক্ট, বহুত ইজি। ঠিক আছে, মানে কোনো স্টুডেন্ট যদি ভাবে যে স্যার আমি না ফেল করে যাবো কস্ট এন্ড ট্যাক্সে, তাও তোরা পাস হয়ে যাবি, হ্যাঁ কি না, তাও তোরা বেস্ট মার্কস পাবি। কেন জানিস? কারণ কস্টিং এন্ড ট্যাক্সেশন ক্লাস 11-12 বহুত ইজি সিলেবাস। ঠিক আছে, হ্যাঁ বিকমে গিয়ে একটু অ্যাডভান্স হয়, সেটা পরে দেখা যাবে এখানে। তাই আমরা যা শিখবো, আমরা লেবারের কনসেপ্ট শিখি, ঠিক আছে, আমরা ট্যাক্সের কোনো হেডস অফ ইনকাম শিখি, কিন্তু শিখবো কিভাবে লজিক্যাল ভাবে, যে এর পিছনের কারণটা কি, এটা কেনই বা হলো, এটা কেনই বা গভর্নমেন্ট আমাদের কাছ থেকে ট্যাক্স নিচ্ছে, এটার উপর কেনই বা ট্যাক্স নেওয়া হয়, এটার মধ্যে কেনই বা নেওয়া হয় না, লটারি ইনকাম করলে কেনই বা ট্যাক্স নিচ্ছে। মানে প্রত্যেকটা লজিক, প্রত্যেকটা যে কনসেপ্ট, প্রত্যেকটার ব্যাকগ্রাউন্ড আমাদের বুঝে কিন্তু করতে হবে। আপনি তো বলে চলে গেলেন, বাট আপনি মানে কোন ক্লাসরুম আমাদের জন্য কি কি করবে, সেটাই হচ্ছে মেন কথা। তাই ওদের জন্য আমাদের সোম ক্লাসরুম একটা প্ল্যান রেডি করেছে, একটা গিফট রেডি করেছে আমাদের ক্লাস 12 সেমিস্টার 3 জন্য। যেভাবে অ্যাকাউন্টেন্সির মধ্যেও এই 3খানা পয়েন্টকে আমরা কভার করব এই 2 মাসের মধ্যে, তেমনি আমরা কস্টিং এন্ড ট্যাক্সেশনের মধ্যেও এটা আমরা কভার করব। তো হ্যালো এভরিওয়ান গাইস, ওয়েলকাম টু সোম ক্লাসরুম। আমি হচ্ছে জয় স্যার। এর আগের ভিডিওতে আমরা ডিসকাশন করলাম যে কোন কোন বেস্ট অ্যাপ্রোচকে ফলো করলে, কোন কোন স্টেপকে ফলো করলে আমরা ক্লাস 12 সেমিস্টার 3 তে অ্যাকাউন্টেন্সিতে 40 আউট অফ 40 পেতে পারি, অ্যাজ ওয়েল অ্যাজ অ্যাকাউন্টেন্সির উপর কনফিডেন্স হাই লেভেল করতে পারি। প্রত্যেকটা জিনিস কিন্তু ভাই আগের ভিডিওতে ভাই ছাড়া হয়ে গেছে, বাট আজকে আমি দেখছি যে প্রত্যেকটা স্টুডেন্ট কিন্তু এই ভিডিওতে কিন্তু ক্লিক করে দিয়েছে। তার মানে যারা যারা এই ভিডিও দেখছিস, তার মানে হচ্ছে তোরা কিন্তু ক্লাস 12 সেমিস্টার 3 কে নিয়ে কিন্তু বহু পরিমাণে সিরিয়াস। এটাই তো বেস্ট, এটাই তো বেস্ট গাইস। এবার হচ্ছে দেখ ভাই, এইচএস রেজাল্ট আমি আগের দিনও বললাম যে এই যে ক্লাস 12 সেমিস্টার যে 3 যে রেজাল্টটা বা 4 এর যে রেজাল্টটা কম্বাইন করে যে এইচএস যে রেজাল্টটা, এটা কিন্তু বহুত ইম্পর্টেন্ট। কেন? এইচএস রেজাল্ট ভালো হলে একটা ভালো কলেজ পাওয়া যায়, আর একটা ভালো কলেজ মানে ভালো পড়াশোনা, ভালো পরিবেশ, এবং আফটার 3rd ইয়ার, আফটার 4th ইয়ার, কারণ এখন কলেজ কিন্তু ভাই 4th ইয়ার হয়ে গেছে, তাহলে গ্রাজুয়েশন কমপ্লিট হওয়ার পর, পুরোপুরি বিকম কমপ্লিট হওয়ার পর আমরা কিন্তু বেস্ট প্লেসমেন্ট পেতে পারি। আর আমরা আগের দিনই বললাম যে কমার্সের নাম নিলেই আমাদের একটা কলেজই বেস্ট নাম্বার 1 রैंक 1 এ আসে, जिसका नाम है গোয়েঙ্কা কলেজ। ঠিক আছে, আরো বেস্ট কলেজ রয়েছে, জয়পুরিয়া, স্কটিশ চার্চ, সেন্ট জেভিয়ার, কিন্তু কমার্সের নাম নিলে কিন্তু নাম্বার 1 রैंक 1 এ কিন্তু ওই কলেজটারই নাম ওঠে। কারণ এই বছর 2026 এ কাট অফ এসছে 96%, যারা 95% পেলো তারাও কিন্তু ওয়েটিং লিস্টে পড়ে আছে গাইস। তাহলে ভাব ওই কলেজে অ্যাডমিশন নেওয়ার জন্য কতটা কম্পিটিশন, হ্যাঁ কি না? তাই বললাম এখন থেকে খাট, মাত্র হাতে 2 মাস বাকি আছে, জুলাই আর অগাস্ট, হ্যাঁ কি না? আর এই 2 মাস কিন্তু মোর দ্যান এনাফ। হ্যাঁ, যদি সিরিয়াস হয়ে পড়িস 10 থেকে 12 ঘন্টা পড়িস তাহলে কিন্তু এই 2 মাসের মধ্যেও কিন্তু 40 আউট অফ 40 কিন্তু উঠবে উঠবে উঠবে, হ্যাঁ কি না? আর আগের দিন যেমন অ্যাকাউন্টেন্সিকে নিয়ে ফুল ডিসকাশন করা কমপ্লিট, যে কোন কোন স্ট্র্যাটেজি মেনটেন করলে অ্যাকাউন্টেন্সির উপর আমরা কনফিডেন্স পেতে পারি এবং মার্কস কিন্তু হাই হাই হবে, তেমনি আজকে আমরা ডিসকাশন করব যে কোন কোন বেস্ট অ্যাপ্রোচ, কোন কোন স্টেপকে ফলো করলে কস্টিং অ্যান্ড ট্যাক্সেশনের মতন সাবজেক্টকে, যাকে স্টুডেন্টরা ভয় পায়, সেগুলোকে আমরা কনফিডেন্স তো হাই লেভেল করবোই, এবং তার পাশাপাশি এক্সামে কিন্তু 40 আউট অফ 40 কিন্তু পাবোই আমরা। ঠিক আছে, তাহলে টাইমটাকে ওয়েস্ট না করে আমরা মেন মোদ্দা কথার মধ্যে আসি। দেখ ভাই, স্টেপ নাম্বার 1 হচ্ছে কি, যে একই কথা আগের দিনে বললাম, সে কস্টিং হোক, ট্যাক্স হোক, অ্যাকাউন্টস হোক, বিএসটিডি হোক, যাই হোক না কেন, ইকো হোক, যাই হোক না কেন, আগে তোদের স্টেপ নাম্বার 1 হচ্ছে যে অ্যাটিটিউডটাকে তোকে ফলো করতে হবে, যে আমরা যে করে হোক না কেন, স্টেপ নাম্বার 1 কমপ্লিট ফুল সিলেবাস। সিলেবাসকে কমপ্লিট করতেই হবে, হ্যাঁ কি না? যে করে হোক না কেন, হয় জুলাই মাসের মধ্যে,
নয় অগাস্টের মিডিলে, যাই হোক না কেন তোকে যে করে হোক আমাদের সিলেবাসকে কমপ্লিট করতেই হবে। অ্যান্ড আমাদের বুঝতে হবে যে আমাদের এক্সাম প্যাটার্ন কেমন, আন্ডারস্ট্যান্ড এক্সাম প্যাটার্ন। এখনো আমার মনে হচ্ছে যারা যারা আমাকে দেখছে অর্ধেক স্টুডেন্টরা জানেই না যে আমাদের সেমিস্টার 3-তে কস্টিং অ্যান্ড ট্যাক্স থেকে কোন কোন চ্যাপ্টার পড়তে হবে, কোন কোন টপিক, কোন কোন সাব টপিক আমাদের পড়তে হবে, এবং প্রত্যেকটা টপিক থেকে কত মার্কসের কোশ্চেন আসতে পারে অর্ধেক স্টুডেন্টরা জানে না। কিন্তু জানতে তো হবে গাইস, কারণ আমাদের সবাইকে পেতে হবে ফুল মার্কস, হ্যাঁ কি না? এবার দেখ, তাহলে আমি ছোট্ট করে বলে দিই যে আমাদের কেমন কেমন চ্যাপ্টার রয়েছে, কত মার্কসের চ্যাপ্টার রয়েছে। ঠিক আছে, দেখ এবার আমাদের এটা হচ্ছে কস্টের সিলেবাস, আর এটা হচ্ছে ভাই ট্যাক্সের সিলেবাস। ঠিক আছে, আমাদের বলা হয় যে ক্লাস 11 আর ক্লাস 12-এ সব থেকে নান্না মুন্না যে সাবজেক্টটা তার নাম হচ্ছে ভাই কস্টিং অ্যান্ড ট্যাক্সেশন। মানে কি, বহুত শর্ট সিলেবাস, বহুত ইজি একটা সাবজেক্ট, বহুত ইজি। ঠিক আছে, মানে কোনো স্টুডেন্ট যদি ভাবে যে স্যার আমি না ফেল করে যাব কস্ট অ্যান্ড ট্যাক্সে, তাও তোরা পাস হয়ে যাবি, হ্যাঁ কি না? তাও তোরা বেস্ট মার্কস পাবি। কেন জানিস? কারণ কস্টিং অ্যান্ড ট্যাক্সেশন ক্লাস 11-12-এ বহুত ইজি সিলেবাস। ঠিক আছে, হ্যাঁ বিকমে গিয়ে একটু অ্যাডভান্স হয়, সেটা পরে দেখা যাবে এখানে। ঠিক আছে, এবার দেখ কস্টিং এর মধ্যে একটা ইউনিটই আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ড পড়তে বললো। সেই ইউনিট নাম্বার 1 এর মধ্যে মাত্র দুখানা চ্যাপ্টার রয়েছে, একটা হচ্ছে কনসেপ্ট অফ লেবার, একটা হচ্ছে কনসেপ্ট অফ লেবার। লেবার কি? আমরা ক্লাস 11-এ লেবারের সম্বন্ধে আমরা বুঝেছিলাম যে লেবার কত ভাগে ভাগ করা হয়। ঠিক আছে, লেবার জিনিসটা কি, কিন্তু ক্লাস 12-এ উঠে লেবারকে নিয়ে পুরো একটা টোটাল চ্যাপ্টার দিয়েছে, যেখানে লেবারের কনসেপ্টকে আমরা পড়বো, আরো গভীরে গিয়ে পড়বো, আরো অ্যাডভান্স লেভেলে পড়বো। এবং সেকেন্ড যে চ্যাপ্টারটি সেটা হচ্ছে কি লেবার এর মতেই, ঠিক আছে, লেবারের সাব টপিক মেথড অফ রেমুনারেশন। রেমুনারেশন মানে হচ্ছে কি স্যালারি বা ওয়েজেস, মানে একটা লেবারকে যে আমি স্যালারি বা ওয়েজেস দেব কোন কোন মেথডে আমরা দিতে পারি। অনেকে টাইম রেট হিসাবে দেয়, অনেকে পিস রেট হিসাবে দেয়, মানে তুমি কত পিস মাল তৈরি করলে, তুমি কত পিস জিনিস তৈরি করলে তার বেসিসে তোমাকে স্যালারি দেওয়া হবে, তুমি কত ঘন্টা কাজ করলে তার বেসিসে তোমাকে স্যালারি দেওয়া হবে। মানে কি একটা লেবারকে কিভাবে স্যালারি বা ওয়েজেস দিতে হয় সেগুলো শেখানো হবে এই সেকেন্ড চ্যাপ্টারের মধ্যে, হ্যাঁ কি না? আর এই কনসেপ্ট অফ লেবার আর মেথড অফ রেমুনারেশন এই টোটাল দুখানা চ্যাপ্টারকে নিয়ে 20 মার্কসের ভাই কোশ্চেন আসবে, 20 মার্কসের। কিতনা? 20 মার্কসের। ঠিক আছে, এবার চলে আসি ট্যাক্সেশনের মধ্যে, যাকে তোরা ভালোবেসে কি বলিস, ট্যাক্স। কি বলিস রে বাবা? ট্যাক্স। এখানে দুখানা ইউনিট দিয়েছে আমাদের, ইউনিট নাম্বার 2 আর এটা হচ্ছে ভাই ইউনিট নাম্বার 3। ইউনিট নাম্বার 2 এর মধ্যে রয়েছে ইনকাম ফ্রম ক্যাপিটাল গেন। ইনকাম ফ্রম ক্যাপিটাল গেন, স্যার একটু বলবেন যে ক্যাপিটাল গেন মানে, ইনকাম ফ্রম ক্যাপিটাল গেন মানে কি? একটা লাইনে বলবো আমি, একটা লাইনে। ক্যাপিটাল গেন তো একটা বড় চ্যাপ্টার, কিন্তু একটা লাইনে বলি, তুই কোনো অ্যাসেটকে বিক্রি করে যে ইনকামটা করিস তাকে বলা হয় ইনকাম ফ্রম ক্যাপিটাল গেন। মানে কি, তুই তোর বাড়ির মধ্যে কোনো ল্যান্ড, কোনো সম্পত্তিকে বিক্রি করার পর যে ইনকামটা তুই করিস সেই ইনকামের উপর সরকার ট্যাক্স লাগাবে, সেগুলো পড়বো আমরা এই চ্যাপ্টারের মধ্যে, যার নাম হচ্ছে ইনকাম ফ্রম ক্যাপিটাল গেন। সেখান থেকে 10 মার্কসের কোশ্চেন আসবে। কিতনা? 10 মার্কসের। ইউনিট নাম্বার 3 এটা দেখলে আমার হাসি পায়, কারণটা হচ্ছে সব থেকে ইজির থেকেও ইজি। ঠিক আছে, ইজির থেকেও ইজি, ইনকাম ফ্রম আদার সোর্সেস। ঠিক আছে, মানে আমরা জানলাম যে আমাদের টোটাল 5খানা হেডস অফ ইনকাম রয়েছে। ঠিক আছে, তার মধ্যে আমাদের সব থেকে নান্নামুন্না যে হেডস অফ ইনকাম তার নাম হচ্ছে ইনকাম ফ্রম আদার সোর্সেস। লটারি ইনকাম, ঘোড়া দৌড় ইনকাম, ঠিক আছে, এগুলো সমস্ত ইনকাম গুলো, জুয়া, এইসব ইনকাম গুলো আমাদের এই এর মধ্যে আসে, ইনকাম ফ্রম আদার সোর্সেস। সেখানে কোন ইনকাম গুলোকে আমরা অ্যাড করব, সেখানে ইনকাম হওয়ার পর গভর্নমেন্ট কি করে ট্যাক্স নেবে, সেগুলো সমস্ত কনসেপ্ট আমরা এই চ্যাপ্টারে পড়বো, जिसका नाम है ইনকাম ফ্রম, কি বললাম, আদার সোর্সেস। ঠিক আছে, এবার
প্রথম কথা হচ্ছে কি, একটা কোশ্চেন বলবো, তোর কি পারবি? কমেন্টে অ্যান্সার দে। কেউ কি জানিস 5 এর হেডস অফ ইনকাম কোনগুলো? স্যার আমরা সবাই জানি, ইনকাম ফ্রম স্যালারি হয়, ইনকাম ফ্রম হাউস প্রপার্টি হয়, প্রফিট অ্যান্ড গেইনস ফ্রম বিজনেস অ্যান্ড প্রফেশন হয়, ইনকাম ফ্রম ক্যাপিটাল গেইনস হয়, অ্যান্ড লাস্ট যার কেউ নেই তার কি আছে ভাই? ইনকাম ফ্রম আদার সোর্সেস। ঠিক আছে, স্যালারি হলে আমরা যাই ইনকাম ফ্রম স্যালারি মধ্যে, কোন প্রকার হাউস প্রপার্টি রেন্ট থেকে ইনকাম করলে আমরা কোথায় যাব? ইনকাম ফ্রম হাউস প্রপার্টির মধ্যে। কোন বিজনেস বা প্রফেশন থেকে ইনকাম করলে যাই আমরা কোথায়? প্রফিট অ্যান্ড গেইনস, বিজনেস অ্যান্ড প্রফেশন। কোন প্রকার সম্পত্তি বিক্রি করলে ইনকাম ফ্রম ক্যাপিটাল গেইন। বাট এই চারটে ইনকামের মধ্যে যেগুলো পড়ছে না, মানে যার কেউ নেই, তার কি আছে ভাই? ইনকাম ফ্রম আদার সোর্সেস। ঠিক আছে, এবং সেখান থেকেও 10 মার্কসের কোশ্চেন আসবে, সেখান থেকে ভাই 10 মার্কসের কোশ্চেন আসবে। ওকে, তাহলে আমাদের পুরোপুরি একটু ধারণা হলো যে কোন কোন চ্যাপ্টার আমাদের পড়তে হবে এবং আমাদের প্যাটার্নস কেমন। ঠিক আছে, একটু ভালো করে শুনবি। আমাদের সেমিস্টার 3 কিন্তু ফুল অফ এমসিকিউ এক্সাম। আর অনেকে ভাবে যে স্যার এমসিকিউ তো বহুত ইজি হয়, ওই টিক মার্ক মারো। না ভাই, বিশাল টাইপের এমসিকিউ হয়। এমসিকিউ আসবে, ট্রু অ্যান্ড ফলস আসবে, অ্যাসারশন রিজন, ঠিক আছে, যুক্তি তর্ক, কেস স্টাডি, কলাম ম্যাচিং, ট্রু অ্যান্ড ফলস, মানে বিশাল টাইপের এমসিকিউ ফরম্যাটে ভাই কোশ্চেনটা রেডি হবে। ঠিক আছে, তাই আমাদের কনসেপ্টকে আগে ক্লিয়ার করো, কমপ্লিট সিলেবাসকে পড়ো, দেন তোমরা কিন্তু ভালো মতন করে এগাতে পারবে। তাহলে স্টেপ নাম্বার 1 স্যার যেটা বললো, जिसका नाम है कंप्लीट फुल सिलेबस एंड अंडरस्टैंड एग्जाम पैटर्न। ওকে না বাবু? চলিয়ে সেকেন্ড যে পয়েন্টটা, সেটা হচ্ছে ভাই ইম্পর্টেন্ট থেকেও ইম্পর্টেন্ট। কেন বলছি বলতো? আমি বারবার বলি যে কমার্সে না, মেন যে হাতে খড়ি, মেন যে বেসিক, মেন যে গোড়া, সেটা হচ্ছে ভাই ক্লাস 11-12। আমি দেখছি যে ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে অর্ধেক স্টুডেন্টরাই ফেল করে যায় অনার্সে। কেন বলতো? এর একটাই কারণ, তারা ক্লাস 11-12 কে সিরিয়াস ভাবে নেয়নি। কারণ বারবার বলছি ভাই যে কমার্সের যে কোনো সাবজেক্ট হোক না কেন, তার গোড়া, তাদের হাতে খড়ি, তাদের বেসিক হচ্ছে ভাই ক্লাস 11 আর 12। যদি এটা একবার শক্ত হয়ে যায় তাহলে বিকম তো কিছুই না, প্রফেশনাল কোর্স সিএ, সিএস, সিএমএ বহুত ইজি লাগবে। ঠিক আছে, তাই আমরা যা শিখবো, আমরা লেবারের কনসেপ্ট শিখি, ঠিক আছে, আমরা ট্যাক্সের কোনো হেডস অফ ইনকাম শিখি, কিন্তু শিখবো কিভাবে? লজিক্যাল ভাবে, যে এর পিছনে কারণটা কি, এটা কেনই বা হলো, এটা কেনই বা গভর্নমেন্ট আমাদের কাছ থেকে ট্যাক্স নিচ্ছে, এটার উপর কেনই বা ট্যাক্স নেওয়া হয়, এটার মধ্যে কেনই বা নেওয়া হয় না, লটারি ইনকাম করলে কেনই বা ট্যাক্স নিচ্ছে, মানে প্রত্যেকটার লজিক, প্রত্যেকটার যে কনসেপ্ট, প্রত্যেকটার ব্যাকগ্রাউন্ড আমাদের বুঝে কিন্তু পড়তে হবে। তাই আমি বললাম সেকেন্ড পয়েন্টে বিশাল ইম্পর্টেন্ট, जिसका नाम है बिल्ड स्ट्रॉन्ग কনসেপচুয়াল ক্ল্যারিটি। ঠিক আছে, থার্ড পয়েন্ট, স্যার আমরা সিলেবাস কমপ্লিট করলাম, কনসেপ্ট দিয়ে পড়লাম, কিন্তু তারপরে কি আমরা 40 পাবো? না। ও স্যার কি বলছেন? না বাবা না। কেন? কারণটা হচ্ছে শুধুমাত্র নোট পড়লে, শুধুমাত্র সিলেবাস কমপ্লিট করলে ফুল মার্কস পাওয়া যায় না। তার পাশাপাশি করতে হবে বহুত পরিমাণে প্র্যাকটিস। কিন্তু কস্টিং আর ট্যাক্সের মধ্যে প্র্যাকটিস করতে হবে, যেমন থিওরি এমসিকিউস এন্ড তার সাথে নিউমেরিক্যাল প্রবলেমস। ট্যাক্সের মধ্যে ক্যাপিটাল গেইনস থেকে সিম্পল সিম্পল প্রবলেমস আসবে, আদার সোর্স থেকে সিম্পল ম্যাথস আসবে, প্রবলেমস আসবে, লেবার থেকে রেমুনারেশন, টাইম রেট সিস্টেম, পিস রেট সিস্টেম, এখান থেকে সিম্পল শর্ট আমাদের ম্যাথ আসবে। তার মানে কি শুধু থিওরি এমসিকিউ সলভ করলে হবে না, এর পাশাপাশি নিউমেরিক্যাল মানে হচ্ছে কি প্র্যাকটিক্যাল সামসও সলভ করতে হবে। ঠিক আছে, তাহলে কমপ্লিট ফুল সিলেবাস। স্টেপ নাম্বার 2, কিভাবে পড়বো সিলেবাসকে? বিল্ড স্ট্রং কনসেপচুয়াল ক্ল্যারিটি ভাই, কনসেপ্ট দিয়ে। আর থার্ড পয়েন্ট কি বললাম? যে শুধুমাত্র কনসেপ্ট ক্লিয়ার করলে হবে না, শুধুমাত্র সিলেবাস কমপ্লিট করলে হবে না। একটু বোঝ না ভাই, শুধুমাত্র সিলেবাস আর শুধুমাত্র কনসেপ্ট ক্লিয়ার করলে হবে না বাবা না। এর পাশাপাশি করতে হবে প্র্যাকটিস। শুধুমাত্র থিওরি এমসিকিউ প্র্যাকটিস না,
প্র্যাকটিক্যাল সামসের উপর আমাদের প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে, এবার 4th নম্বর পয়েন্ট স্যার, প্রত্যেকটা স্টুডেন্টের এটাই প্রবলেম, আমরা একটা জিনিস যখন পড়ি ওটা পরের দিন ভুলে যাই। স্বাভাবিক, কারণ আমরা হচ্ছে হিউম্যান। ঠিক আছে, আমরা কিছু পড়লে বা কিছু বুঝলে দুদিন পর আমরা ভুলে যাই, কারণ আমরা হচ্ছে ভাই মানুষ। কিন্তু সেটারও সলিউশন নিয়ে এসছি, जिसका নাম হয় কিউমুলেটিভ রিভিশন। কি বললাম? কিউমুলেটিভ রিভিশন মানে কি? আমাদের দুখানা 5 লাইন মাথায় রাখতে হবে, সেটা আমার তৈরি করা ভাই। দুখানা 5 লাইন, সেটা হচ্ছে কি, তোরা অনেক সময় শুনেছিস এই ব্যাপারটা। আমরা পড়বো অল্প, ভালো করে শুনবি, কথাটা অড লাগতে পারে কিন্তু লজিক্যাল। আমরা পড়বো অল্প, কিন্তু সেই পড়াটাকে ইফেক্টিভ ভাবে করতে হবে। অনেক স্টুডেন্টরা একটু বাড়ির মধ্যে শো অফ করে, ফ্রেন্ডসদের মধ্যে শো অফ করে যে ভাই মা বাবা আমি না আজকে 4 থেকে 5 ঘন্টা পড়েছি। আরে ভাই ধ্যাত তারিকা, এটা কিসের পড়াশোনা ভাই? আমরা 4 থেকে 5 ঘন্টা লেবারের কনসেপ্ট নিয়ে পড়ে আছি, কিন্তু মার্কস যখন ওঠে, যখন মক টেস্ট নেওয়া হয় কোচিং এর মধ্যে, আমরা 40-তে 2-3 পাচ্ছি। সত্যি কি সেই 4 থেকে 5 ঘন্টার পড়াটা ইফেক্টিভ হলো না? তাই আমাদের 5 লাইন কি, যে আমরা অল্প পড়বো কিন্তু ইফেক্টিভ পড়বো। আর সেকেন্ড 5 লাইন কি, আমরা অল্প পড়বো আর রিভিশন করবো বেশি। কিন্তু আমাদের যে এই ভাই বোনেরা একটু উল্টো করে। উল্টো মানে কি, তারা বেশি বেশি কন্টেন্ট, বেশি বেশি পিডিএফ, বেশি বেশি রিসোর্সেস নিয়ে আসে এবং সেগুলোকে পড়ে, বাট রিভিশন করে না। আর তারাই ডায়লগ দেয় যে স্যার আমি 2 দিন পর ভুলে যাচ্ছি। আমরা টাইম সিস্টেমের ফর্মুলা গুলো ভুলে যাচ্ছি কেন? কারণ তোরা রিভিশন করছিস না। ঠিক আছে, আর রিভিশন আমাদের করতেই হবে, রিভিশন আমাদের করতেই হবে। আর রিভিশন টোটাল 3টে পদ্ধতির মাধ্যমে করা হয়। একটা হচ্ছে ডেইলি, উইকলি, আর একটা হচ্ছে মান্থলি। স্যার কিভাবে? স্যার ধর আজকে আমি ইউটিউবে ক্লাস নিচ্ছি, লেবারের কনসেপ্ট আমি বুঝাচ্ছি। ওকে স্যার, আমি 2 ঘন্টার মধ্যে পুরোপুরি লেবারের কনসেপ্ট শেষ করলাম, তোরা সেলফ নোটস বানালি। ওকে, বাড়িতে গিয়েই ক্লাসটা যখনই অফ হলো তখনই সেই পুরো নোটসটাকে একটা বার রিভিশন করা, এটা হচ্ছে প্রথম স্টেপ। রাতে ঘুমাতে যাওয়ার আগে সেই নোটসটাকে আরেকবার চোখ বুলানো, হয়ে গেল ডেইলি রিভিশন। তাহলে তার মানে হচ্ছে কি, ক্লাস শেষ তারপরে একবার ছোট্ট করে রিভিশন করব, ঘুমাতে যাওয়ার আগে একবার রিভিশন করব, এটা হচ্ছে ডেইলি রিভিশন। প্রথম প্রথম একটুখানি ডিসকমফোর্টেবল হতে পারে। ঠিক আছে, মানে কি বলতো, আমরা রিভিশন করতে অতটা চাই না। আমরা কি করি বলতো, শুধু পড়তে চাই, শুধু নতুন নতুন কনসেপ্ট আমাদের মধ্যে আসুক, এটাই আমি চাই। কিন্তু এটা তো সব থেকে ভুল। কন্টেন্ট নেওয়া ভালো, নতুন নতুন কনসেপ্ট শেখা ভালো, কিন্তু তার পাশাপাশি করতে হবে রিভিশনকে। তাই ডেইলি। ঠিক আছে, একটা মানুষ কখন আনকমফোর্টেবল ফিল করে, যখন তাদের মনে হয় কি এত এত রিভিশন করতে হবে। আরে ভাই করতে হবে, কারণ তোদের বেস্ট কলেজে পৌঁছাতে হবে। এটা হচ্ছে তোদের টার্গেট, এটা ফোকাস, যে আমাকে গোয়েঙ্কা বা স্কটিশ চার্চ এই কলেজে আমাকে টার্গেট রাখতে হবে। তাই জন্য এখন এই 2 মাস আমাদের স্যাক্রিফাইস করতে হবে। তাই ডেইলি হলো। উইকলি, উইকলি মানে কি, আমি সোম থেকে শনি অবধি ফুল কনসেপ্টকে শিখলাম, আর সানডেতে কোনো নতুন কনসেপ্ট শিখবো না। সানডেতে আমি সোম থেকে শনি অবধি যা যা পড়লাম পুরোপুরি আমরা রিভিশন করব। ঠিক আছে, এটা হচ্ছে উইকলি রিভিশন। আর পুরো একটা মাসে যা যা রিভিশন করলাম সেটা হচ্ছে মান্থলি রিভিশন বলা হয়। মানে পুরো একটা মাসে যা যা করলাম, মাসের কোন একটা দিন বসে সেগুলোকে রিভিশন করতে হবে। দেখ আমি যখন পড়াবো না, সেটা অ্যাকাউন্টস হোক বা কস্ট অ্যান্ড ট্যাক্স হোক বা বিএসসিডি হোক না কেন, যাই হোক না কেন, এই ক্লাসের মধ্যেই পড়া হয়ে যাবে। ঠিক আছে, কিন্তু তা সত্ত্বেও বাড়িতে গিয়ে একটা বার রিভিশন করতে হবে। তাই কিউমুলেটিভ রিভিশন মানে হচ্ছে কি, ডেইলি রিভিশন করতে হবে, রেগুলার রিভিশন করতে হবে, আর ডেইলি, উইকলি, মান্থলি এভাবে রিভিশন করতে হবে। ওকে না? চলি, আই হোপ তোরা এই 3টে পয়েন্ট ক্লিয়ার হয়ে গেছে। এবার নেক্সট পয়েন্টে আমরা আসি। লেখা আছে ভাই যে অ্যাটেন্ড এক্সাম ওরিয়েন্টেড প্রিমিয়াম লেভেল মক টেস্ট। ও মাই গড, ও মাই গড। এবার দেখ, আমাদের এক্সামে যে আমি নোটসটা দিচ্ছি, সেই নোটস কি আমাদের পরীক্ষা আসবে? না স্যার,
কোশ্চেনের মাধ্যমে নোটসকে আমাদের চাইবে। ঠিক আছে, তার মানে কি বুঝলাম, যে আমাদের পরীক্ষা হলে, আমাদের এক্সাম সেন্টারে আমাদের কোশ্চেন আসবে। তাই যতক্ষণ না আমরা কোশ্চেনের একটা মক টেস্ট দেবো, ততক্ষণ কিন্তু ক্লিয়ার করতে পারবো না যে 1.5 ঘন্টার মধ্যে কস্টিং অ্যান্ড ট্যাক্সের ফুল সিলেবাসকে একটা আমরা পরীক্ষায় অ্যাটেন্ড করতে পারবো কিনা। এর জন্য আমাদের বাড়ির থেকে তৈরি হয়ে যেতে হবে মক টেস্ট দিয়ে। ঠিক আছে, তাহলে আমাদের মক টেস্ট দুভাগে ভাগ করলাম, একটা হচ্ছে চ্যাপ্টার ওয়াইজ আর একটা হচ্ছে মিক্সড। একটা হচ্ছে চ্যাপ্টার ওয়াইজ আর একটা হচ্ছে মিক্সড। মানে কি, মানেটা হচ্ছে কি, একটা চ্যাপ্টার কমপ্লিট করলাম, তার মক টেস্ট দিতে হবে। ফুল সিলেবাস কমপ্লিট, তার একটা মক টেস্ট দিতে হবে, যার নাম হচ্ছে মিক্সড মক টেস্ট। যতক্ষণ না তোরা মক টেস্ট দিবি, ততক্ষণ তোদের ডেভেলপ হবে না। অনেকে কি করবে, শুধুমাত্র বই কিনে, শুধুমাত্র নোট করে চলে যায় পরীক্ষা হলে। কিন্তু আমি বারবার বলি স্টুডেন্টদের মধ্যে, কনসেপ্ট তো অবশ্যই কমন আসবে, কিন্তু কোশ্চেনের ল্যাঙ্গুয়েজ কিন্তু বারবার ঘুরায় ওয়েস্ট বেঙ্গল বোর্ড। ঠিক আছে, মানে ধর অনেক স্টুডেন্ট এটা শুনে যে 1000খানা কোশ্চেন মুখস্থ করে যাই, তাহলে কমন চলে আসবে কিনা। আসবে না, গ্যারান্টিড আসবে না। কারণ কনসেপ্ট কমন আসে, যা পড়াবো সেই কনসেপ্ট গুলো কমন আসবে, কিন্তু কোশ্চেনের ল্যাঙ্গুয়েজ কিন্তু পাল্টে দেবে। ঠিক আছে, এটাই হচ্ছে মেন কথা। তাই আমাদের বহুত পরিমাণে মক টেস্ট অ্যাটেন্ড করতে হবে। যত আমরা মক টেস্ট দেবো, তত আমাদের দুখানা জায়গায় বেনিফিট হবে। একটা হচ্ছে কি, আমাদের রিভিশন লেভেল হাই হবে এবং সেই চ্যাপ্টারটার উপর আমরা কনফিডেন্স পাবো। ঠিক আছে, এবং প্র্যাকটিসও হচ্ছে আমাদের। এই মক টেস্ট হচ্ছে বহুত পরিমাণে ইম্পর্টেন্ট। আর মক টেস্ট টোটাল তোরা দুভাবে দিবি, একটা হচ্ছে চ্যাপ্টার ওয়াইজ আর একটা হচ্ছে মিক্সড। ঠিক আছে, এবার মক টেস্ট নিয়ে ছোট্ট একটা কথা বলি। এবার দেখ, ধর কোন একটা স্টুডেন্ট মক টেস্ট দিল কস্টিং অ্যান্ড ট্যাক্সেশনের মধ্যে, 40তে পরীক্ষা দিল, সে ধর পেল 20 বাদ দে, সে একটু ভালো স্টুডেন্ট। ঠিক আছে, ধর সে 30 পেল। ঠিক আছে, এবং সেই স্টুডেন্ট কি দেখলো, ও বাবা 30 পেলাম, তার মানে হচ্ছে কি বেস্ট রয়েছে, সেকেন্ড মক টেস্টে আমরা আরো বেটার মার্কস পাবো। ঠিক আছে, হবে না, তুই 30তেই থেকে যাবি। এর কারণটা হচ্ছে কি, আমরা মক টেস্ট দেওয়ার পর রিসার্চ এবং অ্যানালাইসিস করি না। রিসার্চ মানে এটা আবার কি, মক টেস্টের আবার রিসার্চ হয় নাকি? হয়। দেখ, 40তে 30 পেলাম, তার মানে ওই যে স্টুডেন্টটির 10 মার্কস কেটে গেছে, একই না? এবার তাকে একটু রিসার্চ করতে হবে যে আমি যে 10 মার্কস পেলাম না, কোন কোন কনসেপ্টকে না শেখার জন্য, কোন কোন কনসেপ্টকে ভালো করে না শেখার জন্য এই 10 মার্কস আমার হাত থেকে চলে গেল। আর সেই কনসেপ্ট গুলোকে, যার জন্য আমি 10 মার্কস পাইনি, সেই কনসেপ্ট গুলোকে উঠাতে হবে, ক্লাসকে আবার দেখতে হবে, তার নোট গুলোকে আবার পড়তে হবে, তারপরে সেকেন্ড মক টেস্টে বসতে হবে। যতক্ষণ না ফার্স্ট মক টেস্টের রিসার্চ অ্যানালিসিস শেষ হচ্ছে, ততক্ষণ সেকেন্ড মক টেস্টে ভাই অ্যাটেন্ড করা যাবে না। ঠিক আছে, এটা মাথায় রাখতে হবে। ঠিক আছে, আর যদি তোরা মক টেস্ট দেওয়ার পর রিসার্চ করিস, তুই দেখবি আজকে মক টেস্ট নাম্বার 1-এ 40তে 30 পেলেও রিসার্চ করার পর তুই দেখবি 40তে সেকেন্ড মক টেস্টে 35 পেয়ে যাবি। কসম হে, কসম। ঠিক আছে, এটাই হচ্ছে ইম্পর্টেন্ট মক টেস্ট দেওয়ার। তাই শুধু মক টেস্ট দিলে হবে না, মক টেস্ট দেওয়ার পর তার রিসার্চ এবং অ্যানালিসিস করতে হবে। ওকে না ভাই? চলি, এবার হচ্ছে কি গাইস, যে আমাদের 6 নম্বর যে পয়েন্টটা বিশাল ইম্পর্টেন্ট, এটাও বিশাল ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে কি, ইভ্যালুয়েট ইয়োর সেলফ টাইম টু টাইম। মানে হচ্ছে কি গাইস, মানে হচ্ছে আমরা যে, দেখ ভাই, এখানে তো লাখ লাখ স্টুডেন্ট পড়ছে, লাখ লাখ স্টুডেন্ট কমার্স নিয়েছে, কিন্তু তারা সত্যি কি ঠিক জায়গায় ভর্তি হয়েছে? তারা কি ঠিক কন্টেন্ট পড়ছে? তারা কি ঠিক ঠিক বই পড়ছে? তারা ঠিক ঠিক কি সিলেবাস কমপ্লিট করছে? তারা ঠিক ঠিক কি কনসেপ্ট ক্লিয়ার করছে? তারা কিভাবে বুঝবে? তাই নিজেকে বোঝাতে হবে যে আমি যে কন্টেন্ট পড়ছি, আমি যে নোট পড়ছি, আমি যে স্যারদের কাছ থেকে পড়ছি, সত্যি কি এক্সাম ওরিয়েন্টেড? মানে নিজেকে মাঝে মাঝে একটু চেক করতে হবে, যার নাম হচ্ছে
ইভ্যালুয়েট ইয়োরসেলফ টাইম টু টাইম। মানে হচ্ছে কি অনেক স্টুডেন্টরা একটুখানি ভুলভাল কন্টেন্ট, ভুলভাল জায়গায় একটু অ্যাডমিশন নিয়ে ফেলে, তারপর তারা পস্তায় যে কমার্স কেনই বা নিলাম। ইস, তার মানে হচ্ছে কি মাঝে মাঝে টাইম টু টাইম আমাদের ইভ্যালুয়েট করতে হবে নিজেকে। তার নামই দিলাম ইভ্যালুয়েট ইয়োরসেলফ টাইম টু টাইম। আই হোপ তোরা এই ছখানা পয়েন্টকে বুঝে গেলি। বাট স্যার একটু দাঁড়ান, আপনি তো বলে চলে গেলেন, বাট আপনি মানে সোমস ক্লাসরুম আমাদের জন্য কি কি করবে সেটাই হচ্ছে মেন কথা। তাই তোদের জন্য আমাদের সোমস ক্লাসরুম একটা প্ল্যান রেডি করেছে, একটা গিফট রেডি করেছে, যেটা বলি, যেটা হচ্ছে কি এই যে তোদের জন্য আমাদের ক্লাস 12 সেমিস্টার 3 জন্য যেভাবে অ্যাকাউন্টেন্সির মধ্যেও এই তিনখানা পয়েন্টকে আমরা কভার করব এই 2 মাসের মধ্যে, তেমনি আমরা কস্টিং এন্ড ট্যাক্সেশনের মধ্যেও এটা আমরা কভার করব। কি কি? প্রত্যেকটা চ্যাপ্টার, কনসেপ্ট অফ লেবার, রেমুনারেশন, ক্যাপিটাল গেন, আদার সোর্সেস, প্রত্যেকটা চ্যাপ্টারের ওয়ান শট কনসেপ্ট ক্লাসেস আমরা দেব, ঠিক আছে? এবং সেই ওয়ান শট কনসেপ্ট ক্লাসেসের মাধ্যমে তোরা মাস্টার হয়ে যাবি সেই চ্যাপ্টারের মধ্যে। কারণ আমার পড়ার যে টেকনিকটা সেটা এই না যে একটা লাইন লেখা আছে চলো এটাকে মুখস্থ করে নাও, এটা এরকমই হয়, এর কোনো কারণ নেই, এইভাবে ভাই আমি পড়াই না। মেন যখন কোনো টপিককে আমরা এখানে হেডিং দেব তখন ভাববি সেই টপিকটার প্র্যাকটিক্যাল লাইফে কি কি এক্সাম্পল রয়েছে, পুরোপুরি লজিক, পুরোপুরি কনসেপ্ট দিয়ে সেই টপিকটাকে আমরা ভাঙবো, ঠিক আছে? তার মানে হচ্ছে কি আমরা প্রত্যেকটা চ্যাপ্টারে ওয়ান শট কনসেপ্ট ক্লাসেস আনবো, ঠিক আছে? সেকেন্ড যে গিফটটা সেটা হচ্ছে কি টপিক ওয়াইজ এমসিকিউ ম্যারাথন সেশন। কনসেপ্ট অফ লেবার শেষ, তার ধুমধারাক্কা প্র্যাকটিস হবে, ঠিক আছে? তাই বললাম টপিক ওয়াইজ এমসিকিউ ম্যারাথন। আর সি নম্বর হচ্ছে কি প্রিমিয়াম এক্সাম ওরিয়েন্টেড মক টেস্ট। প্রিমিয়াম এক্সাম ওরিয়েন্টেড মক টেস্ট। স্যার প্রিমিয়াম এক্সাম ওরিয়েন্টেড মানে কি? আরে ভাই বাজার চলতি অনেক রকমের মক টেস্ট পাওয়া যায়, কিন্তু সব মক টেস্টই কি এক্সাম ওরিয়েন্টেড? না বাবা না। সোমস ক্লাসরুম তোমাদের জন্য একটা প্রিমিয়াম এক্সাম ওরিয়েন্টেড মক টেস্ট রেডি করবে, তোমরা সেটাকেই অ্যাটেন্ড করবে, ঠিক আছে? তার মানে হচ্ছে কি আমাদের দেখ একটাই মেন কথা, ঠিক কন্টেন্ট পড়লে, বেস্ট কন্টেন্ট পড়লে, বেস্ট জায়গায় পড়লে আমাদের মার্কস তো উঠবেই, বেস্ট মার্কস উঠবে, তেমনি সেই সাবজেক্টটার প্রতি একটা ইন্টারেস্ট, একটা ভালোবাসা ভাই চলে আসবে, ঠিক আছে? তাই আমাদের বেস্ট রিসোর্সেস, বেস্ট কন্টেন্ট এবং বেস্ট জায়গায় পড়তে হবে, এবং সেটা তোমাকে কে প্রোভাইড করবে? এই যে সোমস ক্লাসরুম, ঠিক আছে? তাই এই তিনখানা গিফট ভাই তোমাদের দেবো আমি, ঠিক আছে? আজকে শুধুমাত্র একটুখানি আমরা স্ট্র্যাটেজি নিয়ে ডিসকাশন করলাম, এর পরের ভিডিওতে আমরা একটুখানি সিলেবাস নিয়ে ডিসকাশন করব ডিটেলসে, আর তারপর থেকে শুরু হবে এই যে ওয়ান শট কনসেপ্ট ক্লাসেস, ঠিক আছে না বাবু? চলিয়ে আই হোপ তোরা পুরোপুরি ক্লিয়ার করতে পারলি এই টোটাল পয়েন্টগুলো, এন্ড দেখা হচ্ছে পরের ভিডিওতে। তাই मस्त रहो।